আজ করবো ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি বেসিক চ্যাপ্টারের নাম বলতে পারো, বেসিক ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির মধ্যে যে ইন্ট্রোডাকশন আছে, ইলেকট্রিসিটি কী জিনিস, কোথা থেকে এলো, কী করে তার জন্ম, ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা পড়বো আজকে। তো আমি ফার্স্টলি বলি, তো প্রথমে আমরা কাউকে বলি বা কেউ জিজ্ঞাসা করে যে কারেন্ট কী, ইলেকট্রিক কারেন্ট কী, আমরা খুব সহজভাবেই বলি যে চার্জের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহকে আমরা কারেন্ট বলছি। আমরা কারেন্ট বলি। তো এই চার্জটা কী জিনিস, চার্জ কী জিনিস বা ইলেকট্রনটা কী জিনিস, সেই ইলেকট্রন চার্জ এগুলোকে আজকে দেখতে হলে আমাদেরকে দেখতে হবে একটু এগিয়ে, আগের জিনিস আমাদেরকে আবার রিকল করে পড়তে হবে। যেমন হচ্ছে আমরা পড়েছিলাম পদার্থ, ম্যাটার। তো এই ম্যাটার থেকেই আমাদের কী আসে, এই ইলেকট্রন প্রোটনগুলো আসে। তো সেই জন্য এই জিনিসটাকে একবার আমরা দেখে নেব। তো ম্যাটার কী জিনিস, তো ম্যাটার হচ্ছে বলতে পারো এমন বস্তু, যে বাংলা পদার্থ বলা হয়, যে কী করবে, যার নিজস্ব কোনো আকার বা আয়তন আছে, যে কিছুটা জায়গা দখল করে থাকে, তাকে আমরা কী বলবো, পদার্থ বলবো বা ম্যাটার। এ বাংলায় বলা হয় পদার্থ। যার নিজস্ব কোনো আকার বা আয়তন আছে, যে কিছুটা জায়গা দখল করে থাকে, তাকে আমরা বলি পদার্থ, ঠিক আছে। তো এই পদার্থ ক্ষেত্রে কি হয়, এই পদার্থ আবার আমাদের তিন রকমের হয়। নাম্বার 1 সলিড, নাম্বার 2 লিকুইড, নাম্বার 3 গ্যাস। সলিড, লিকুইড, গ্যাস বাংলায় হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় বস্তু। তো এই সলিড বস্তু কি জিনিস, সলিড বস্তু হচ্ছে যার নিজস্ব আকার বা আয়তন আছে, সবারই আছে, হ্যাঁ, এর নিজস্ব আকার বা আয়তন আছে, কিন্তু সে নিজে থেকে পরিবর্তন করতে পারে না। এমন বস্তু যার আকার বা আয়তন নিজে থেকে পরিবর্তন হয় না, নিজে থেকে পরিবর্তন করতে পারে না, তাকে আমরা বলি সলিড। যেমন হচ্ছে আমাদের উড, সেখানে হচ্ছে বলতে পারি আয়রন, উড হয়, স্টোন, পাথর, ঠিক আছে, এগুলো হচ্ছে সলিড বস্তু। কি সলিড বস্তু, যার থেকে আকার বা আয়তন নিজে থেকে পরিবর্তন করতে পারে না, ঠিক আছে, এইগুলো আমাদের সলিড। লিকুইড কি, লিকুইড বস্তু মানে তার নিজস্ব আকার বা আয়তন হয় না, থাকে না বলতে পারি। তাকে যে পাত্রে বা যার মধ্যে আমরা রাখবো, সে তার আকার বা আয়তন ধারণ করে, তাকে আমরা কি বলবো, লিকুইড বলবো, তাকে আমরা লিকুইড বস্তু বলবো। যেমন হচ্ছে জল, ওয়াটার, সেকেন্ড ওয়েল, এগুলো হচ্ছে লিকুইড। আরও আছে আমাদের মিল্ক হয়, আমাদের লিকুইড, এগুলো হচ্ছে আমাদের লিকুইড বস্তু। তারপরে থার্ড আসছে গ্যাসেস, গ্যাসীয় বস্তু। গ্যাসীয় বস্তু লিকুইড বস্তুর মতোই সেম, তাকে যে পাত্রে আমরা রাখবো, সে তার আকার বা আয়তন ধারণ করবে, তার নিজস্ব কোনো আকার বা আয়তন হয় না, নেই। তো এই গ্যাসেসের মধ্যেও আমরা এক্সাম্পল নিতে পারি, কি কি হতে পারে, আমাদের ওয়াটার ব্যবহার হতে পারে, ওয়াটার, সেখানে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে গ্যাসেস। তো পদার্থ, পদার্থ কি তিন রকমের হয়, সলিড, লিকুইড, গ্যাসেস। সলিড বস্তুর মধ্যে পড়ছে উড, আয়রন, স্টোন। লিকুইডের মধ্যে পড়ছে ওয়াটার, ওয়েল, মিল্ক। গ্যাসেসের মধ্যে পড়ছে ওয়াটার ভাপর, অক্সিজেন, নাইট্রোজেন। এগুলো হচ্ছে পদার্থ। তো এই পদার্থকে পড়ছি কেন, পদার্থকে ভেঙে ছোট ছোট পার্টিকেল যদি আমরা করি, পদার্থকে যদি আমরা ছোট ছোট পার্টিকেলে ভাঙি, তাহলে আমরা কি পাই, তাহলে আমাদের পাওয়া যায় কণা, আমরা বলি কণা। যদি আমাদের এটা একটা পদার্থ হয়, পদার্থ, তাহলে এর যদি আমরা ছোট ছোট ভাগ করি, ছোট ছোট পার্টিকেল বানাই ভেঙে, তাহলে এই পার্টিকেলগুলোকে আমরা কি বলবো, কণা, এক একটা কণা।
ঠিক আছে, এগুলো হচ্ছে একটা কণা। এই পদার্থ থেকে কণা, কণাকে যদি আবার ভাঙা হয় তাহলে আমরা কি পাবো? অণু। ছোট ছোট পার্টিকেল যদি আরো করি, ছোট ছোট পার্টিকেল আরো করি তাহলে এগুলো হচ্ছে আমাদের অণু। অণু বা আমরা বলি মলিকিউলস, আমরা বলি ইংলিশে বলবো মলিকিউলস। ঠিক আছে, তারপরে যে ভাগ আসবে ছোট ছোট পার্টিকেল আরো যদি ভাঙা যায়, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে পরমাণু। তাহলে পরমাণু ইংলিশে বলবো অ্যাটম। ঠিক আছে, পদার্থ, পদার্থের ছোট ছোট ভাগ আসছে আমাদের কণা, কণাকে ছোট ছোট পার্টিকেল ভাগ করলে আসবে অণু, অণুকে ছোট ছোট পার্টিকেল ভাগ করলে আসবে পরমাণু। এই পরমাণুর মধ্যেই থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সেন্ট্রাল পার্ট, নিউক্লিয়াস, 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 নিউক্লিয়াসের সেন্ট্রাল পার্টে থাকবে আমাদের প্রোটন আর নিউট্রন, আর এর অরবিটে, বাইরের অরবিটে থাকবে ইলেকট্রন। আমরা বলি না যে ইলেকট্রন বা চার্জের প্রবাহকে আমরা বলি কারেন্ট, তো এই ইলেকট্রনের প্রবাহ বা এই চার্জের প্রবাহ কি হচ্ছে? কারেন্ট। তাহলে আমাদেরকে এই পুরো বিষয়টা আরেকবার জানতে হয় সেভাবে, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে এই ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনটা কি জিনিস বা প্রোটনটা কি জিনিস। তাহলে চার্জগুলোকে ভালো করে বলা যায় বা বোঝা যায়। ঠিক আছে, তো এই ইলেকট্রিসিটির জন্ম হচ্ছে এখান থেকে, এই ইলেকট্রনের প্রবাহ, এই প্রোটনের প্রবাহ থেকেই আসবে কি আমাদের ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট আসবে এখান থেকে। তো এই হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস, প্রোটন বা ইলেকট্রনের আসে কিভাবে। তো এরপরে যদি আমরা কোনো পদার্থের যার মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকে তার অ্যাটমিক স্ট্রাকচার বের করি, তার অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার দেখি, তাহলে ফার্স্ট আমরা কি পাচ্ছি? ফার্স্ট আমরা পাচ্ছি পদার্থ, ফার্স্ট আমরা পাচ্ছি পদার্থ, পদার্থ পরে আমরা কি পাচ্ছি? এর ভাগে ভেঙে আমরা কি পাচ্ছি? কণা, কণাকে ভেঙে পাচ্ছি অণু, অণুকে ভেঙে পরমাণু, অণুকে ভাঙার পরে পাবো পরমাণু। পরমাণুর আবার কি পাবো? দুটো জিনিস, দুটো অংশ, দুটো ভাগ, একটা হচ্ছে নিউক্লিয়াস, কেন্দ্রীয় অংশ, নিউক্লিয়াসের কেন্দ্রীয় অংশ, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের বহির্ভূত অংশ, বহির্ভূত অংশ, নিউক্লিয়াসের কেন্দ্রীয় অংশ, নিউক্লিয়াসের বহির্ভূত অংশ। নিউক্লিয়াসের কেন্দ্রীয় অংশের মধ্যেই থাকবে প্রোটন আর নিউট্রন, আর বহির্ভূত অংশে পাবো আমরা ইলেকট্রন, বহির্ভূত অংশে পাবো ইলেকট্রন। ঠিক আছে, তো পদার্থ জানলাম, যার কি নিজস্ব ভর, আয়তন আছে, কিছুটা জায়গা দখল করে রাখবে তাকে পদার্থ বলবো। তাহলে এই অণুটা কি? এই অণুটা কি? তো পদার্থের এমন অংশ বা কণা বলতে পারো, কণার এমন ছোট ছোট ভাগের অংশ, যাকে ভাঙা অংশ, যার মধ্যে কি রাখবে? পদার্থের ভৌতিক বা রাসায়নিক ধর্ম অবশিষ্ট থাকে, যার মধ্যে এর মধ্যে ভৌতিক বা রাসায়নিক ধর্ম অবশিষ্ট থাকবে তাকে বলবো আমরা অণু, তাকে বলবো অণু। সেখানে অণু, অণু আবার কি দেখবো? তিন রকমের দেখবো অণু, আবার দেখবো আমরা তিন রকমের। একটা হচ্ছে সলিড, লিকুইড, আর হচ্ছে গ্যাসেস। গ্যাসেস এই সলিড অণুকে বলা কি? সলিডের ক্ষেত্রে সলিড পদার্থের অণুগুলো কি থাকে? কাছাকাছি থাকে, এর অণুগুলো খুব কাছাকাছি থাকে। লিকুইডের ক্ষেত্রে যে অণুগুলো থাকে তা একটু দূরে দূরে থাকে, মিডিয়াম দূরত্বে, সলিডের থেকে একটু। আর গ্যাসেসের ক্ষেত্রে অণুগুলো দূরে দূরে থাকে।
লিকুইডের তুলনায় অনেকটাই দূরে দূরে থাকে। এই যে দূরত্বটা আর একটা বেশি, এর মিডিয়াম বলতে পারো, একটা লো। এই দূরত্ব কাছাকাছি, মিডিয়াম, এটা বেশি দূরে থাকে। সেই জন্য সলিড জিনিসকে ভাঙতে কি একটু বেশি শক্তি লাগে বা সময় লাগে, কারণ এর অণুগুলো কাছাকাছি থাকে। লিকুইডের ক্ষেত্রে অণুগুলো একটু মিডিয়াম দূরত্বে থাকে, সেই জন্য আমরা জলকে যদি একটু ছিটিয়ে দিই তো সেটা অনেকটা জায়গায় একটু কি হয়, ভিজে যায়, ছড়িয়ে যায়। গ্যাসের ক্ষেত্রে অণুগুলো অনেকটাই দূরে দূরে থাকে, সেই জন্য গ্যাস যদি কোথাও লিক করে আমরা দূর থেকে সেটা অনুভব করতে পারি যে গ্যাস লিক হচ্ছে বা গ্যাস কোথাও ছড়াচ্ছে, ঠিক আছে, সেটা তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তো এই হলো আমাদের সলিড, লিকুইড, গ্যাসেস। অণুগুলোর দিক থেকে আমরা যদি দেখি তাহলে এইভাবে হয়। সলিডের ক্ষেত্রে অণুগুলো কাছাকাছি থাকে, লিকুইডের ক্ষেত্রে মিডিয়াম দূরত্বে থাকে, গ্যাসেসের ক্ষেত্রে অনেকটা দূরে দূরে থাকে। তারপরে চলে আসে পরমাণু। তো পরমাণু বলতে পারো পদার্থের সবথেকে ছোট অংশ, বা ক্ষুদ্রতম অংশ, যার পরে যদি আমরা ভাঙি তারপরে আর কি হবে না, পদার্থের মধ্যে ভৌতিক বা রাসায়নিক ধর্ম অবশিষ্ট থাকবে না, তারপরে আর থাকবে না। তো এই পরমাণুর মধ্যে কি পাই আমরা, নিউক্লিয়াস পাই। পরমাণু আমরা ধরলাম অ্যাটম, এটা আমাদের অ্যাটম। এর বাইরের অরবিটে কি আছে, ইলেকট্রনগুলো থাকে। কার বাইরের অরবিটে, কার, আমাদের নিউক্লিয়াসের বাইরের অরবিটে কি থাকবে, ইলেকট্রন আছে। আর প্রোটন আর নিউট্রন কোথায় থাকবে, প্রোটন আর নিউট্রন থাকবে নিউক্লিয়াসের সেন্ট্রাল ভাগ, কেন্দ্রীয় অংশে থাকে আমাদের কি, প্রোটন আর নিউট্রন। তাহলে এটা হলো আমাদের কি, এই হলো আমাদের ইলেকট্রন, যাকে আমরা ই দিয়ে ডিনোট করছি, এই হলো নিউট্রন, যাকে এন দিয়ে ডিনোট করা হয়েছে। আর এই হলো প্রোটন, যাকে পি দিয়ে ডিনোট করা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে, ঠিক আছে। এবার আমরা কি দেখব, এই যে প্রোটন, নিউট্রন বা ইলেকট্রন পেলাম, তো এই প্রোটন কি বা ইলেকট্রন কি আর নিউট্রনটা কি, ঠিক আছে। প্রোটন কি, নিউট্রন কি আর ইলেকট্রন কি জিনিস। তো পরমাণুর মধ্যে প্রোটনের ক্ষেত্রে প্রথম প্রোটনটাই বলি। পরমাণুর মধ্যে থাকা, পরমাণুর মধ্যেই বা আছে, অ্যাকচুয়ালি কি নিউক্লিয়াসের মধ্যে বলছি, বাট নিউক্লিয়াসটা কার ভাগ, পরমাণু। তো পরমাণুর মধ্যে পদার্থের ধনাত্মক চার্জ বা পজিটিভ, যদি আমরা ইংলিশে বলি তো পজিটিভ চার্জ, ঠিক আছে, যে অংশে পাই তাকে আমরা বলি প্রোটন, ঠিক আছে। বা এভাবেও বলতে পারি পরমাণুর মধ্যে থাকা ধনাত্মক চার্জ অংশ, বা যে অংশে আমরা ধনাত্মক পজিটিভ চার্জ পাবো তাকে বলবো আমরা প্রোটন। আমরা প্রোটনকে পি দিয়ে চিহ্নিত করি। প্রোটনের ভর কত হবে, তো প্রোটনের ভর হচ্ছে আমাদের 1.673 গুণ 10 এর পাওয়ার আমাদের 24 গ্রাম। এই হচ্ছে প্রোটনের ভর। এটা আসে পরীক্ষায়, আসবে, অনেকবারই আসে যে প্রোটনের ওয়েট কত, ঠিক আছে। তাহলে হচ্ছে 1.673 গুণ 10 এর পাওয়ার 24 গ্রাম, ঠিক আছে। এই হলো প্রোটন মানে পজিটিভ চার্জ, পরমাণুর মধ্যে থাকা পজিটিভ বা আমাদের ধনাত্মক চার্জকে আমরা কি বলবো, প্রোটন বলবো। এর হচ্ছে চার্জের মান কত বা চার্জের ভ্যালু কত, এটাও আসে পরীক্ষায়। তাহলে পজিটিভ চার্জের কিন্তু পজিটিভ চিহ্ন দিয়ে দিই, 1.602 গুণ 10 এর পাওয়ার 19 কুলম্ব, আর সি কত, চার্জ, ঠিক আছে। 1.602 ইনটু 10 এর পাওয়ার 19, ঠিক আছে।
এই হলো প্রোটন, যা হলো পজিটিভ চার্জ, পরমাণুর মধ্যে থাকা যে অংশে আমরা পজিটিভ চার্জ পাই তাকে বলি প্রোটন। তারপরে নিউট্রনকে N দিয়ে চিহ্নিত করা হয়। একে আমরা কি বলবো, এর নিজস্ব কোনো নিউট্রনের নিজস্ব কোনো কি নেই, চার্জ নেই, নিজস্ব কোনো চার্জ নেই, না তো পজিটিভ না তো নেগেটিভ, এর নিজস্ব কোনো চার্জ নেই, তবে এর ওয়েট আছে, ভার আছে। তার কত, তার প্রোটনের সমান, বলা হয় প্রোটনের সমান, একই সমান হয় এই নিউট্রনের ভর। সেকেন্ড আমরা চলে আসি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি করব, ইলেকট্রন কি জিনিস, তো পরমাণুর মধ্যে থাকা নেগেটিভ চার্জের অংশকে আমরা বলি ইলেকট্রন। পরমাণুর মধ্যে যার মধ্যে আমরা নেগেটিভ ঋণাত্মক চার্জ পাই তাকে আমরা বলি ইলেকট্রন। তো এই ইলেকট্রনের ওয়েট কত হবে আর এর চার্জ কত হবে, তো এর যে আমাদের ওয়েট আছে তা ইলেকট্রন খুব হালকা হবে, ঠিক আছে। আমাদের হয় 1.902 সরি 9.02 গুণ 10 এর পাওয়ার -20, এ হলো এর গ্রাম ওয়েট। ইলেকট্রনের হচ্ছে 9.02 গুণ 10⁻28 গ্রাম। এর চার্জ কত হবে, এর চার্জ সিমিলার হবে প্রোটনের, পরীক্ষা কিন্তু আসে যে প্রোটনের চার্জ বা ওয়েট কত, ইলেকট্রনের চার্জ বা ওয়েট কত। তো এর ক্ষেত্রে কি হবে, সেম একই মান হবে, ও 1.602 গুণ 10 এর পাওয়ার হচ্ছে আমাদের -19 কুলম্ব। এটা হচ্ছে মাইনাসে হবে, কারণ এটা ইলেকট্রন, তাই এর চিহ্ন হবে মাইনাস। নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। তো এই হলো আমাদের অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমের মধ্যে থাকছে নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীয় ভাগে থাকছে প্রোটন নিউট্রন, আর এর বাইরের অরবিটে থাকছে আমাদের ইলেকট্রন, ঠিক আছে। এরপরে আমরা দুটো অ্যাটম নিয়ে কি করব, দেখব, দুটো অ্যাটম নিয়ে দেখি এই পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ এগুলো কিভাবে। তো এখানে আমরা একটা অ্যাটম নিলাম নাম্বার 1, আর এদিকে আর একটা অ্যাটম নিলাম নাম্বার 2, অ্যাটম নাম্বার 1 নাম্বার 2। এর যা প্রোটন আছে ধরলাম এর দুটো প্রোটন, এর ক্ষেত্রে দুটো প্রোটন। আমরা আগে জেনেছি বা জানি যে নাম্বার অফ প্রোটন ইকুয়াল হয় নাম্বার অফ ইলেকট্রন। একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে, ইলেকট্রনের সংখ্যা থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি নাম্বার অফ প্রোটন 2, তাহলে নাম্বার অফ ইলেকট্রন হবে 2। এখানেও নাম্বার অফ প্রোটন যদি 2 থাকে তাহলে নাম্বার অফ ইলেকট্রন এই অ্যাটমের ক্ষেত্রেও হবে 2। তাহলে নেট যে চার্জ হবে, চার্জের যদি আমরা দেখি নেট চার্জ তা কি হবে, তো নেট চার্জ হবে আমাদের কি 0। কারণ কি, কারণ এখানে হচ্ছে নাম্বার অফ প্রোটন ইকুয়াল হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। নাম্বার অফ প্রোটন কি আছে 2, নাম্বার অফ ইলেকট্রন আছে 2, নেট চার্জ তো 0, নেট চার্জ তো 0। তাহলে না তো এটা পজিটিভ চার্জ, না তো এটা নেগেটিভ চার্জ, না তো এটা নেগেটিভ, না তো এটা পজিটিভ। তো আমরা একে কিভাবে চার্জগুলোকে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ বানাতে পারি বা করি, ইলেকট্রনের বিন্যাস করে। আমরা বলি বাংলায় ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন ত্যাগ বা বর্জন করা, ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করা। যদি আমরা কোনোভাবে এই অ্যাটম থেকে একটা ইলেকট্রন এর কাছে বা এর কাছ থেকে কোনো ইলেকট্রন এর কাছে দিতে পারি, তাহলে কি হবে, এটা একটা ইলেকট্রন কমে যাবে, এর কাছে একটা ইলেকট্রন বেড়ে যাবে। এবার যখনই আমরা একটা ইলেকট্রন এখান থেকে নিয়ে এই অ্যাটম নাম্বার 2 অ্যাটমের কাছে দিলাম একটা ইলেকট্রন, তখন নাম্বার 1 যে অ্যাটম আছে এর কাছে অ্যাটম সংখ্যা কমে গেল, আগে দুটো ছিল এখন
একটা হয়ে গেছে, এখন একটা হয়ে গেছে। তাহলে এই নাম্বার 1 অ্যাটমের কাছে নাম্বার 1 অ্যাটম এর প্রোটন সংখ্যা আছে 2, দুটো প্রোটন, ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে একটা। নাম্বার 1 একটা ইলেকট্রন আছে, প্রোটন সংখ্যা বেশি, পজিটিভ চার্জ বেশি, তাহলে এটি এই যে অ্যাটমটা আছে এটা পজিটিভলি চার্জ অ্যাটম হয়ে যাবে, সেটা হয়ে যাবে পজিটিভলি চার্জ, ধনাত্মক চার্জ অ্যাটম। এই অ্যাটমের ক্ষেত্রে দেখি এই অ্যাটমে আগে ছিল দুটো ইলেকট্রন, এখন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, মানে এই থেকে নাম্বার 2 অ্যাটম। নাম্বার 2 অ্যাটমের ক্ষেত্রে আগে প্রোটন সংখ্যা দুটো ছিল, এখন দুটোই আছে, একটা ইলেকট্রন এসছে, তার মানে এখন হয়ে গেছে তিনটে ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে গেছে। তো ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে নেগেটিভলি চার্জ অ্যাটম, নেগেটিভলি চার্জ অ্যাটম। ঠিক আছে, এটা হয়ে যাবে নাম্বার 2 হয়ে যাবে নেগেটিভলি চার্জ, এটা হয়ে যাবে পজিটিভলি চার্জ অ্যাটম। এবার মনে রাখতে হবে আমাদের যে আমরা সবসময় ইলেকট্রনের কি করি, গ্রহণ বা বর্জন করি, ইলেকট্রনকে ট্রান্সফার করি, ইলেকট্রনকে প্রবাহ করি, কারণ হচ্ছে ইলেকট্রন হালকা, ইলেকট্রন হচ্ছে হালকা, প্রোটনকে সরানো হয় না কারণ প্রোটন ভারী, প্রোটন হচ্ছে ভারী। আর নিউট্রনকে সরানো হয় না কারণ হচ্ছে নিউট্রন না তো নিজস্ব কোনো চার্জ আছে, না তো সে পজিটিভ চার্জ, না তো নেগেটিভ চার্জ, তাই নিউট্রনকে সরানো হয় না, সবসময় আমরা ইলেকট্রনকে সরাই। ঠিক আছে, এবার হচ্ছে যে অ্যাটম ইলেকট্রন গ্রহণ করবে, এই অ্যাটম কি করেছে, ইলেকট্রনকে গ্রহণ করেছে, সেই জন্য যে অ্যাটম ইলেকট্রন গ্রহণ করে সেটা হয়ে যায় নেগেটিভলি চার্জ অ্যাটম। যে ইলেকট্রন বর্জন করে মানে রিলিজ করবে, সেই অ্যাটম রিলিজ করেছে এর কাছে, তাহলে এটি হয়ে যাবে পজিটিভলি চার্জ, মানে যে অ্যাটম রিলিজ করবে সে হয়ে যাবে পজিটিভ চার্জ, যে গ্রহণ করবে, যে নিজের কাছে নেবে যে অ্যাটম, সে হয়ে যাবে নেগেটিভলি চার্জ অ্যাটম। ঠিক আছে, তো এই যে এবার বারবার আমরা একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে চার্জ, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ কি জিনিস। এবার দেখি চার্জ, চার্জেস নিয়ে বলি। চার্জের কি হয়, আমাদের দুটো চার্জ আমরা পেলাম, এক হচ্ছে প্রোটনের মধ্যে পজিটিভ চার্জ, আর এক হচ্ছে নেগেটিভ চার্জ, ইলেকট্রনের মধ্যে নেগেটিভ চার্জ। তো আমরা দেখেছি, আমরা আগেও জানি যে সমধর্মী যদি চার্জ হয়, মানে এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, মানে এটা ভিন্নধর্মী। তো ভিন্নধর্মী চার্জ যদি হয় তাহলে একে অপরকে কি করবে, আকর্ষণ করবে, একে অপরের কাছে আসতে চাইবে, একে অপরের কাছে আসতে চাইবে। যদি সমধর্মী চার্জ হয়, সমধর্মী চার্জ হয়, যেমন হচ্ছে প্রোটন আর প্রোটন, তাহলে একে অপরকে কি করবে, দূরে সরিয়ে দেবে, একে অপরকে দূরে সরিয়ে দেবে। ঠিক আছে, যদি ইলেকট্রন দুটো ইলেকট্রন হয় তাও সেম, দুটো ইলেকট্রন হয় তাও সেম, দূরে সরে যায়। সেই জন্য আমরা কি করি, আমরা দেখছি যে ফেজ আর ফেজ যদি আমাদের ফেজ তার আর ফেজ তার যদি এক জায়গায় হয়ে যায় তাহলে আমাদের ফায়ারিং হয়, আমাদের ফায়ার হয়। ঠিক আছে, স্পার্ক হয়, কারণ তারা সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে, ভিন্নধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। ঠিক আছে, তো আকর্ষণ বা বিকর্ষণ করা, এই যে কাছে আনা বা দূরে সরিয়ে যাওয়া, এর জন্য কি লাগে, একটা বল লাগে, এক শক্তি লাগে, ফোর্স লাগে। তো এখানে যে ফোর্সটি কাজ করে, এই প্রোটন বা এই ইলেকট্রনের মধ্যে এমন কোনো তো একটা বৈশিষ্ট্য আছে যা কি করবে, একটা বল তৈরি করছে। প্রোটন আর ইলেকট্রন তাদের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যারা একটা বল তৈরি করছে, যা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি করছে, যার জন্য কি হচ্ছে, তারা একে অপরকে কাছে টেনে আনছে, যে বা একে অপরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে চার্জের ধর্ম, চার্জের ধর্ম। চার্জেরকে আমরা এরকম ডিফাইন করতে পারি না যে এই হচ্ছে চার্জ। চার্জকে বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে, চার্জের বৈশিষ্ট্য বা ধর্মগুলোকে বুঝতে হবে, যে চার্জের কি সমধর্মী যদি চার্জ হয়, সমধর্মী চার্জ তাহলে একে অপরকে রিপিল করছে, দূরে সরিয়ে দিচ্ছে। যদি ভিন্নধর্মী চার্জ হচ্ছে তাহলে একে অপরকে আকর্ষণ করছে, অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, এই হচ্ছে চার্জ। তো চার্জেস আমরা আরো পাই, তা দেখবো।
চার্জেস হয় কত রকমের। নাম্বার 1 হচ্ছে আমরা বুঝতে পারি আনলাইক চার্জ, লাইক চার্জ। লাইক চার্জ মানে আনলাইক চার্জ আর লাইক চার্জ। লাইক চার্জ কোনটা? এখানে যদি আমরা লাইক চার্জ করি, এই যে লাইক চার্জ, লাইক চার্জ মানে হচ্ছে এই যে আমাদের প্রোটন পজিটিভ আর হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে? পজিটিভ আর পজিটিভ চার্জ মানে একটা প্রোটন আর একটা প্রোটন, আর একটা প্রোটন, ঠিক আছে? এই হচ্ছে দুটোই কি সেম, একই চার্জ, দুটোই হচ্ছে সেম একই চার্জ। তাহলে একে অপরকে কি করবে? দূরে সরিয়ে দেবে, দূরে সরিয়ে দেবে, রিপিল করবে, ঠিক আছে? যদি দুটোই ইলেকট্রন হয় তাও এটা কি করবে? দূরে সরে যাবে, বিকর্ষণ করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের লাইক চার্জ। একই রকম সমধর্মী বলতে পারবো। আনলাইক চার্জ কি? আনলাইক চার্জ হচ্ছে আমাদের প্রোটন আর ইলেকট্রন, প্রোটন আর ইলেকট্রন তারা একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। এরা একে অপরকে কি করছিল? দূরে সরিয়ে দিচ্ছিল। আনলাইক চার্জ কি করবে? একে অপরকে আকর্ষণ করবে, একে অপরকে আকর্ষণ করবে, নিজের দিকে কাছে টেনে আনবে। এই হচ্ছে আনলাইক চার্জ আর লাইক চার্জ। নেক্সট আমরা বলব, তারপরে চলে আসি আমরা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। সেখানে হচ্ছে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ নেগেটিভ, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ কি জিনিস আমরা জানি? প্রোটন যে বস্তুর মধ্যে আমরা পদার্থের মধ্যে কি পাচ্ছি? প্রোটনের ভাগটা বেশি যাচ্ছে, সেটা পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। যেটার মধ্যে ইলেকট্রনের ভাগ বেশি যাচ্ছে সেটা নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পজিটিভ আর নেগেটিভ চার্জ। তারপরে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট ভালোভাবে বুঝতে হয় তা হচ্ছে কি, একটা হচ্ছে স্ট্যাটিক চার্জ আর হচ্ছে ডায়নামিক চার্জ। বাংলায় আমরা একে বলি স্থির আধান বা স্থির চার্জ, আমরা একে বলি চলমান গতিশীল চার্জ। এখন তাহলে দেখি স্ট্যাটিক চার্জ। স্ট্যাটিক চার্জ সম্পর্কে। স্ট্যাটিক চার্জ কি? তো শীতকালে যখন আমরা লেদারের সোয়েটার পরি, লেদারের যে সোয়েটারগুলো সেগুলো যখন পরি আর তাকে যখন রিমুভ করি, তাকে যখন আমরা গা থেকে খুলি, তো একটা চ্যাটচ্যাটা আওয়াজ হয়, একটা চ্যাটচ্যাটা আওয়াজ হয়। সেটা কেন? সেটা কেন? আমাদের গায়ের যে লোমগুলো আছে সেগুলো সোয়েটারের সঙ্গে অ্যাট্রাক্ট হয়ে যায়, সেগুলো সোয়েটারের সঙ্গে অ্যাট্রাক্ট হয়ে যায়। কারণ প্রতিটা পদার্থ, প্রতিটা বস্তুর মধ্যে কি ইলেকট্রন অবশিষ্ট আছে, ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে। তো যখন সোয়েটার থেমেছিল মানে ওটা কি, ওই ইলেকট্রনগুলো থেমে থাকে, স্ট্যাটিক। যখন আমরা তাকে রিমুভ করলাম সোয়েটারটাকে, তো সেটা কি হলো? একটা চলমান, মানে একটা ফ্রিকশন পেল, চার্জগুলো কি হলো? চার্জগুলো অ্যাক্টিভ হয়ে গেল বলতে পারো। তো অ্যাক্টিভ হয়ে সে কি করে? লোমের সঙ্গে আকর্ষণ বা বিকর্ষণ করে, আকর্ষণ বা বিকর্ষণ করে দিয়ে আওয়াজটা হয়। বা বলতে পারবে যে চিরুনি, চিরুনিকে আমরা যখন ঘর্ষণ করে দেবো, ঘর্ষণ করে কি এভাবে ঘর্ষণ করে ঘুষে দিলাম, তো সেটা কি হবে? চার্জ হয়ে সে চুলের সঙ্গে বা ছোট ছোট কাগজগুলো টুকরো করে ফেলে দিলে সে আকর্ষণ বা বিকর্ষণ করে। তো চার্জের ধর্মই হচ্ছে কি, সমধর্মী চার্জ হলে তাকে কি করবে? বিকর্ষণ করবে। যদি সে আর ভিন্ন ধর্মের হয় তাহলে আকর্ষণ করবে। তো এখানে যে স্ট্যাটিক চার্জ হয়, থেমে থাকা চার্জ, থেমে থাকা চার্জ। তো আমরা ধরে নিলাম এখানে একটা পয়েন্ট আছে এ, এই পয়েন্টকে বললাম বি। তো এই পয়েন্ট নিয়ে আমরা কি বললাম? ফ্রিকশন দেব, মানে কোনোভাবে ঘুষলাম। তো ঘষার ফলে কি হলো? এ চার্জ হয়ে, এ চার্জ হলে থেমে যাবে, থেমে থাকা ছিল। তো আমরা কি বললাম? ফ্রিকশন দিলাম, চার্জ হয়ে যাবে। চার্জ হয়ে বিকে কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। যদি আমাদের সমধর্মী চার্জ হয়, এই বি যদি কি হয়?
সমধর্মী চার্জ হয় তাহলে কি করবে, বিকর্ষণ করবে। যদি সে ভিন্ন ধর্মী চার্জ হয় তাহলে আকর্ষণ করবে, এই পয়েন্টে আকর্ষণ করবে। এই হচ্ছে স্ট্যাটিক চার্জ। এগুলো হচ্ছে কি স্ট্যাটিক চার্জ, থেমে থাকা, থেমে থাকা, ঠিক আছে। কারণ আমরা জানি প্রতিটা বস্তুর মধ্যে কি আছে, প্রতিটা বস্তুর মধ্যে ইলেকট্রন বা প্রোটন এগুলো অবশিষ্ট থাকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, তারপরে আমরা দেখব মুভেবল চার্জ বলতে পারি বা ডাইনামিক্যাল চার্জ। মুভেবল চার্জ, মুভেবল চার্জ চলমান, মুভেবল চার্জ চলমান, ঠিক আছে। চলমান চার্জ কি, ধরো চার্জকে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, চার্জ এখানে একটা চার্জ আছে, ধরো এখানে একটা চার্জ, এই চার্জকে আমরা এই পজিশনে নিয়ে যাই, এই পজিশনে নিয়ে যাই, এই পজিশনে যদি নিয়ে যাই, এই এ থেকে বি পয়েন্টে নিয়ে যাই, তাহলে কি করবে, একটা শক্তি লাগবে, একটা ফোর্স লাগবে, বল লাগবে। এইভাবে তো না যে হাত থেকে এইভাবে তুলে এদিকে রেখে দিই চার্জ, তাই না। চার্জকে আমরা কিভাবে ট্রান্সফার করি বা নিয়ে যাই আমাদের কার সাহায্যে, তখন হয় আমাদের ইএমএফ। আমরা জানি ইলেকট্রোমোটিভ ফোর্স, ভোল্টেজ, আমরা বলি ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স। এর সাহায্যে আমরা কি করি, এই চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজ করে কে, ইএমএফ, ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স। এগুলো চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যাওয়ার কাজ করে। যখনই চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, তখনই আমাদের কি হবে, কারেন্ট জেনারেশন হবে, কারেন্ট ইলেকট্রিসিটি পাবো। কারণ আমরা পড়েছি যে চার্জের প্রবাহ হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্ট, চার্জের প্রবাহই হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্ট। তো এই হচ্ছে মুভেবল চার্জ, যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, চার্জগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। আর স্ট্যাটিক চার্জ মানে থেমে থাকে, চার্জগুলো থেমে থাকে, ফ্রিকশনের ফলে তারা অ্যাক্টিভ হয়ে যায়। মুভেবল চার্জ মানে সে মুভ করবে, ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। তো এর ক্ষেত্রে আমরা কি করবো, কিছু কিছু জিনিস মনে রাখবো, কিছু কিছু জিনিস মনে রাখবো। তা হলো যে বস্তুর মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি, আগে বললাম যে বস্তুর মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি সেটা কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ। যার মধ্যে প্রোটনের সংখ্যা বেশি সেটি কি হবে, পজিটিভ চার্জ হয়ে যাবে। আর নিউট্রনকে আমরা সরানো হয় না, কারণ নিউট্রন হচ্ছে নিজস্ব কোনো চার্জ নেই, সে না তো পজিটিভ চার্জ না তো নেগেটিভ চার্জ। তো এই হলো আমাদের আজকে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিসিটি বলতে পারো। যে চার্জ কি জিনিস, চার্জ কোথা থেকে এসছে, এই হচ্ছে আমাদের চার্জ বা ইলেকট্রনের হিস্ট্রি বলতে পারো, বা জন্ম কিভাবে হচ্ছে। তো ফার্স্ট আরেকবার আমরা রিকল করে নিই যে আমাদের প্রথমে ছিল পদার্থ পড়লাম, পদার্থ যার মধ্যে কি নিজস্ব তার ভর বা কিছুটা জায়গা দখল করে রাখে থাকে, তাকে বলি আমরা পদার্থ। পদার্থ থেকে আমরা পেয়েছিলাম কণা, কণা থেকে আমরা পাচ্ছি অণু, অণু থেকে পরমাণু। সে পরমাণুর স্ট্রাকচার দেখতে গিয়ে আমরা পেলাম যে পরমাণুর মধ্যে পাচ্ছি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সেন্ট্রাল ভাগে থাকছে প্রোটন আর নিউট্রন, আর বাইরে যে আউটার অরবিট আছে তার মধ্যে থাকছে ইলেকট্রন, ঠিক আছে। প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। নিউট্রন না তো পজিটিভ চার্জ না তো নেগেটিভ চার্জ, না তো পজিটিভ না তো নেগেটিভ, তার নিজস্ব কোনো চার্জেস নেই, ঠিক আছে। আর আমরা পড়েছি যে চার্জের সমধর্মী চার্জ কি করে, একে অপরকে, সমধর্মী চার্জ একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে, আর ভিন্নধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করবে। তো তারপরে আমরা চার্জের ভাগ পেয়েছিলাম পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, তারপরে লাইট চার্জ, আনলাইট চার্জ, মুভেবল চার্জ, স্ট্যাটিক চার্জ। যে যখন ইলেকট্রনগুলো চার্জের সাথে থেমে থাকছে তখন আর ফ্রিকশনের ফলে অ্যাক্টিভ হয়ে যায়, তাকে আমরা বলবো কি স্ট্যাটিক চার্জ। আর মুভেবল চার্জ মানে হচ্ছে যখন আমরা ইএমএফ বা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের সাহায্যে যে ট্রান্সফার করাচ্ছি চার্জে, তাকে আমরা বলছি মুভেবল চার্জ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিসিটি।